ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 4 আমাদের যে অধ্যায় ভারতীয় চিন্তাবিদগণ, সেই অধ্যায় থেকে আরেকটি নতুন প্রশ্ন। গান্ধীজি সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে আমরা সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করেছিলাম। মূলত গান্ধীজি সম্পর্কে অনেক কোশ্চেন হয়। গান্ধীজির সত্যাগ্রহ, গান্ধীজির অহিংসা সম্পর্কে আলোচনা, গান্ধীজির উচি সম্পর্কে আলোচনা, গান্ধীজির রাষ্ট্রের সম্পর্কে যে ধারণা, অনেক কোশ্চেন হয়। আমাদের আগের যে কোশ্চেনটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে তোমার সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা। আজ যেটা আলোচনা হবে সেটা তোমার গান্ধীজির অহিংসা সম্পর্কে আলোচনা। এটা শুধু 11-এর জন্য নয়, বড় ক্লাস বা অন্যান্য ক্লাসের জন্য এটা লাগতে পারে। গান্ধীজির অহিংসা সম্পর্কে ধারণা, এখানে অহিংসার যে অর্থ, অহিংসার যে ধারণা বা অহিংসার যে বৈশিষ্ট্য এবং অহিংসা সম্পর্কে গান্ধীজির যে সমালোচনা করা হয়, যে কিভাবে গান্ধীজিকে, সেই সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। এবং গান্ধীজির যে এই অহিংস ধারণার উৎস, কোথা থেকে এই গান্ধীজি এই অহিংস ধারণাটা নিয়ে এসেছেন, সেই বিষয়ে আলোচনা হবে। ঠিক আছে, চলো তাহলে মূল আলোচনায় আসা যাক। তাহলে কোশ্চেনটা হচ্ছে এটাই, গান্ধীজির অহিংস নীতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। কোশ্চেন 6 মার্কের জন্য, তোমাদের পরীক্ষায় এটা পড়তে পারে বা আসতে পারে, দেখে রাখবে। দু একবার দেখলেই বিষয়টা সম্পর্কে একটা সমগ্র ধারণা চলে আসবে। প্রথমে ভূমিকা দেওয়া আছে। গান্ধীজির রাষ্ট্রচিন্তার মূল কেন্দ্রবিন্দু হলো অহিংসা নীতি। তার কাছে অহিংসা ও সত্য হলো একই মুদ্রার দুই পিঠ। তিনি ব্যবহারিক জীবনে অহিংসা নীতির নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। মানবজাতির ইতিহাস সম্পর্কে তার ধারণা, ভারতীয় প্রাচীন ঐতিহ্যের প্রতি তার গভীর বিশ্বাস, নৈতিক মূল্যবোধ, সৎ জীবন, সততা ও ধর্মপ্রাণ মানসিকতা গান্ধীজিকে অহিংসবাদী করে তুলেছিল। অহিংসা সম্পর্কে তার ভাবনা ইয়ং ইন্ডিয়া ও হরিজন এর প্রবন্ধে প্রকাশিত হয়েছে। তাহলে গান্ধীজির রাষ্ট্রচিন্তার মূল বিষয় ছিল অহিংসা। তার কাছে অহিংসা সত্য হচ্ছে একই মুদ্রার, মানে একই টাকার, একই কয়েনের দুই পিঠ, এপিঠ ওপিঠ। তার যে অহিংস ধারণা তার ব্যক্তিগত জীবনেও তিনি কিন্তু পালন করেছিলেন। ভারতীয়দের যে প্রাচীন ঐতিহ্য, সেই ঐতিহ্যের প্রতি গভীর বিশ্বাস, নৈতিক মূল্য, এইসব বিষয়গুলো গান্ধীজিকে অহিংসবাদী করে তুলেছিল। তার যে অহিংসবাদী যে ধারণা, সেই সম্পর্কে তিনি ইয়ং ইন্ডিয়া এবং হরিজন প্রবন্ধে প্রকাশ পেয়েছিল। তারপর গান্ধীজির অহিংসা ধারণার উৎস। গান্ধীজির এই অহিংস ধারণাটা কোথা থেকে তিনি গ্রহণ করেছেন? গান্ধীজির অহিংসা ধারণার উৎস হিসাবে প্রাচীন ভারতের ধর্মগ্রন্থ গীতা, উপনিষদ, মহাবীর, জৈন ও বুদ্ধদেবের অহিংসা ও প্রেমের বাণী, ইসলাম ধর্মের আদর্শ, পশ্চিমী লেখক ও দার্শনিক রাস্কিন, টলস্টয় ও থরোর মানবতাবাদী চিন্তা ভাবনার কথা বলা যেতে পারে। তাহলে গান্ধীজি এই যে তার অহিংস ধারণাটা, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষে যে প্রাচীনতম গ্রন্থ গীতা, উপনিষদ, জৈন, মহাবীর, গৌতম বুদ্ধ, ইসলামদের কাছ থেকে, পশ্চিমী যে লেখক রাস্কিন, টলস্টয়, থরো, এদের কাছ থেকে তিনি অহিংস নীতিটা গ্রহণ করেছিলেন এবং সেটি তিনি প্রয়োগ করেছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে। তারপর আছে অহিংস ধারণা ও অর্থ। গান্ধীজির মতে ইংরেজি ভাষায় নন ভায়োলেন্স এর অর্থ অন্যকে আঘাত না করা। গান্ধীজির অহিংসা তথ্যের ভীরুতা, দুর্বলতা, কাপুরুষতার কোনো স্থান নেই, কারণ দুর্বল কখনোই সত্যকারের অহিংস হতে পারে না। তিনি বিশ্বাস করেন ভয়কে জয় না করলে অহিংসার সাধনা সম্ভব নয়। দুর্বলতার সঙ্গে, দুর্বলের সঙ্গে অহিংসার কোনো সম্পর্ক নেই। তার মতে অহিংসা হল বীর ব্যক্তিত্বের শক্তি ও সংকল্পের বাহ্যিক আচরণ। তার মতে প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে অহিংসা প্রতিরোধী হল সর্বশ্রেষ্ঠ পদ্ধতি ও হাতিয়ার। গান্ধীজির স্বাধীনতা আন্দোলনের একটা মূল অস্ত্র ছিল বা হাতিয়ার হচ্ছে এই অহিংস নীতি। তিনি বলেছেন যারা দুর্বল, কাপুরুষ, তাদের জন্য কিন্তু ওই অহিংসা নয়, বা তারা এই অহিংসাটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে না। যারা একমাত্র শক্তিশালী বীর, তাদের জন্যই এই অহিংস যে হাতিয়ারটা, সেটা তারা ব্যবহার করতে পারে। তিনি স্বাধীনতা আন্দোলনের সময় গ্রহণ করেছিলেন এই অহিংস নীতিটাকে। তারপরে আছে গান্ধীজির অহিংসার বৈশিষ্ট্য। গান্ধীজির অহিংসা নীতির বৈশিষ্ট্যগুলি 1, 2, 3, 4 করে দেওয়া আছে। দেখো, 6 নম্বরের জন্য অহিংস ধারণার উৎস একটু দেবে 2-1 লাইন, যদি পারো তো অহিংসা ধারণার অর্থ 1-2 লাইন, এইভাবে 6 নম্বরের জন্য লিখতে হবে। প্রথমে আছে ইতিবাচক ধারণা। গান্ধীজি ব্যাপক অর্থে অহিংস ধারণাকে গ্রহণ করেছিলেন। সাধারণত অহিংসা বলতে অপরের প্রতি হিংসা না করা কিংবা অন্যের ক্ষতি না করাকে বোঝায়। অহিংসার এই অর্থ মূলত নেতিবাচক। গান্ধীজি অহিংসাকে ব্যাখ্যা করেছেন ইতিবাচক অর্থে। তার মতে অহিংসার উদ্দেশ্য হল প্রেম, ভালোবাসা ও কল্যাণ কামনার মাধ্যমে প্রতিপক্ষের হৃদয়কে জয় করা। তাহলে গান্ধীজি এখানে হচ্ছে অহিংসাটাকে ব্যাপক অর্থে গ্রহণ করেছেন। অহিংসা বলতে কারো প্রতি হিংসা না করা বা কারো প্রতি হিংসা করে ক্ষতি করা নয়। কারো প্রতি রাগ করে বা ক্ষতি করে যে হিংসাটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে নেতিবাচক অর্থে হিংসা।
কিন্তু গান্ধীজি অহিংসাটাকে ব্যাখ্যা করেছেন ইতিবাচক অর্থে। সেই অহিংসার মধ্যে কি থাকবে? প্রেম, ভালোবাসা, কল্যাণ, মানে অপরের যে কল্যাণ কামনা বা যে অপরের হৃদয়ে পরিবর্তন করা, হৃদয়কে জয় করা, এগুলোর মধ্য দিয়ে তিনি অহিংসাটাকে প্রয়োগ করতে চেয়েছিলেন। দুই আছে সভ্যের হাতিয়ার। অহিংসা সভ্য মানুষের হাতিয়ার, আর হিংসা হলো অসভ্য মানুষের হাতিয়ার। হিংসা হলো পশুশক্তির প্রতীক। যে মানুষের প্রকৃতি পশুর মতো, একমাত্র সেই হিংসার আশ্রয় গ্রহণ করে থাকে। অন্যদিকে অহিংসা হলো আধ্যাত্মিক বা আত্মিক শক্তির প্রকাশ। এটা সহজ আছে, যদি এক দুবার রিডিং পড়ো বা দেখে নাও বিষয়টাকে সহজে মনে রাখতে পারবে। এখানে হিংসার সঙ্গে অহিংসার তুলনা করে লেখা আছে প্রতিটা পয়েন্টটা কি আছে? অহিংসা হচ্ছে সভ্যের হাতিয়ার, আর অসভ্যের হাতিয়ার হচ্ছে হিংসা। হিংসা হচ্ছে পশু শক্তি। যারা দুর্বল, যারা কাপুরুষ, তারাই একমাত্র হিংসার আশ্রয় গ্রহণ করে থাকে। অন্যদিকে যারা অহিংসার আশ্রয় গ্রহণ করে থাকে তাদের মধ্যে আধ্যাত্মিক শক্তি বা আত্মিক শক্তির প্রকাশ হয় তাদের মধ্যে। পরের পয়েন্ট 3 দাগে আছে অহিংসাই সত্য। গান্ধীজির মতে অহিংসার অর্থ নিষ্ক্রিয়তা নয়। অহিংসা হলো এক আধ্যাত্মিক শক্তি, যে শক্তির উৎস হলো সত্য এবং পথ হলো সত্যাগ্রহ। তিনি মনে করেন সত্যই হলো ঈশ্বর এবং অহিংসাই হলো সত্য। তার কাছে অহিংসা হলো অনৈতিকতার বিরুদ্ধে নৈতিক তথা মানসিক প্রতিরোধ। গান্ধীর মতে অহিংসার অর্থ কিন্তু নিষ্ক্রিয়তা নয়। তার কাছে অহিংসা হলো আধ্যাত্মিক একটা শক্তি, যা আছে সত্য, এবং তার পথ হবে সত্যাগ্রহ। তিনি এই সত্য বলতে ঈশ্বরকে বোঝাতে চেয়েছেন, আর এই অহিংসাই হলো হচ্ছে সত্য। এই অহিংসার মাধ্যমে অন্যের মানসিকতাকে পরিবর্তন করতে হবে, নৈতিকতার মাধ্যমে অন্যের মানসিকতাকে প্রতিরোধ করে তুলতে হবে মানসিকতায়, তাহলে স্বাধীনতা আসতে পারে বলে তিনি মনে করেছেন। 4 আছে সবলের অস্ত্র অহিংসা। গান্ধীজির মতে অহিংসা কোনো দুর্বলের হাতিয়ার নয়, এ হলো সবলের হাতিয়ার। তার মতে অহিংসা কাপুরুষতার আড়াল নয়, এ হলো সাহসীর সর্বোচ্চ গুণ। অহিংসা প্রয়োগ করে তরবারি চালানোর তুলনায় অনেক বেশি সাহসের দরকার। ভীরুতা কোনোভাবেই অহিংসার সঙ্গে মানায় না। তাহলে এই যে অহিংসা, এটা হচ্ছে সবলের হাতিয়ার। গান্ধীজি অহিংসার সঙ্গে তরবারির তুলনা করেছেন। এই অহিংসাটা এমন একটা তরবারি বা ধারালো অস্ত্র যেটা প্রয়োগ করার জন্য সাহসের প্রয়োজন, কিন্তু যাদের সাহস নেই, মানে যারা ভীরু, তারাই একমাত্র তরবারি সত্যিকারের চালায়। আর সেটাকে বলতে গিয়ে বলেছেন ভীরুতা কোনোভাবেই অহিংসার সঙ্গে মানায় না, মানে যারা ভীরু তারাই একমাত্র তরবারি চালায়। কিন্তু এখানে গান্ধীজি বলেছেন যে অহিংসার যে তরবারিটা, সেটা হবে এমন একটা অস্ত্র যেটা চালানোর জন্য সাহসের প্রয়োজন। তারপর 5 দাগে আছে মানব জাতির আইন। গান্ধীজি হরিজন পত্রিকায় অহিংসার প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন অহিংসা হলো মানব জাতির আইন। পাশবিক শক্তির চেয়ে মানব জাতির আইন গুণগত দিক থেকে অনেক বেশি মহান। তিনি মনে করেন জীবনের আইন হিসাবে অহিংসাকে যদি গ্রহণ করা হয় তাহলে তাকে সমগ্র দিকে ছড়িয়ে দিতে হবে, তবে এই আইন অন্য ক্ষেত্রে প্রয়োগ করা চলবে না। গান্ধীর যে অহিংস যে নীতিটি, সেটি হরিজন পত্রিকায় বিশ্লেষণ করতে গিয়ে বলেছিলেন এই অহিংসটা হচ্ছে মানব জাতির একটা আইন, যেটা পাশবিক বলের চেয়ে মানব জাতির যে গুণগত দিক আছে সেই দিকটাকে তুলে ধরে। এই অহিংসটাকে মানব জীবনে প্রয়োগ করতে হবে এবং সেটাকে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, তবে সেটা অন্য কোনো দিকে প্রয়োগ করা চলবে না। অন্য কোনো দিক বলতে এরা শুধুমাত্র স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে প্রয়োগ করার কথা তিনি বলেছিলেন। 6 জায়গায় আছে প্রেম ও প্রীতির বহিঃপ্রকাশ। অহিংসা হলো প্রেম ও প্রীতির প্রকাশ। তিনি বিশ্বাস করতেন বলপ্রয়োগ বা অস্ত্র ব্যবহারের পরিবর্তে শান্তিপূর্ণভাবে প্রতিপক্ষকে ভালোবাসার মাধ্যমে কার্যসিদ্ধি করা যায়। তার মতে অহিংসা তাদের কাজে লাগে না যাদের প্রেমের ঈশ্বরে জীবন্ত বিশ্বাস নাই। তাহলে একটা কথা সবসময় মনে রাখবে যে গান্ধীর যে অহিংসা, এটা শুধুমাত্র শান্তিপূর্ণভাবেই প্রয়োগ করা যেতে পারে। এটা এমন একটা অস্ত্র যার মাধ্যমে প্রতিপক্ষের হৃদয় পরিবর্তন করা যেতে পারে। যাদের মধ্যে ঈশ্বর প্রেম আছে তারাই একমাত্র এই অহিংস নীতিটাকে প্রয়োগ করতে পারে, আর সেটাই এখানে স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীজি করে দেখিয়েছিলেন। 7 আছে সকলের নীতি। অহিংসা হলো একটি সার্বজনীন নীতি। অহিংসা এমন একটি শক্তি যা আবাল বৃদ্ধ বনিতা সমানভাবে ব্যবহার করতে পারে এবং এই শক্তির সাহায্যে প্রতিরোধ গড়ে তোলা যায়। উল্লেখ্য, গান্ধীজি অহিংসাকে শুধুমাত্র ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবেই ব্যাখ্যা করেননি, তিনি অহিংসাকে সমাজ জীবনে এমনকি রাজনৈতিক ক্ষেত্রেও প্রয়োগ করতে চেয়েছিলেন। তাহলে গান্ধীজি যে নীতিটা, এটা যে সার্বজনীন, সকল ক্ষেত্রে প্রয়োগ করা যায়। শুধুমাত্র এই যে অহিংসাটাকে সমাজ জীবনে প্রয়োগ করা যাবে এটা না,
রাজনৈতিক ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে। যেমন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে তিনি এই অহিংস নীতিটাকে প্রয়োগ করেছিলেন। এমনকি এই যে নীতিটা, এই নীতিটা আবাল বৃদ্ধ বনিতা, মানে ছোট থেকে মধ্যবয়স্ক থেকে বৃদ্ধ বয়সের ব্যক্তিরা সকলেই এটা সমানভাবে ব্যবহার করতে পারে। এই জন্য এই অহিংস নীতিটাকে বলা হয়েছে সকলের নীতি। 8 আছে শান্তি ও সৌভ্রাতৃত্বের নীতি। গান্ধীজির অহিংসা নীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই নীতি যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতার বিরোধী। কারণ যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা হিংস্রতাকে সমর্থন করে, জীবন ও সম্পদ ধ্বংস করে। অন্যদিকে অহিংসা জীবন ও সম্পদকে রক্ষা করে, শান্তি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে। তাহলে গান্ধীজির যে এই অহিংসা নীতিটা, এই অহিংসা নীতিটা সবসময় যুদ্ধ এবং অস্ত্র প্রতিযোগিতার বিরোধী। কারণ হিসাবে তিনি বলেছেন যুদ্ধ এবং অস্ত্র প্রতিযোগিতা জীবন সম্পদ হিংস্রতাকে প্রশ্রয় দেয়। অন্যদিকে যে অহিংসাটা, এটা জীবন এবং সম্পদকে রক্ষা করে, শান্তি এবং সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে। এটা গেল তোমার হচ্ছে গান্ধীজির অহিংসা সম্পর্কে যে বৈশিষ্ট্য বা অহিংসা সম্পর্কে যে আলোচনা করেছেন গান্ধীজি, সেই সম্পর্কে এটা ব্যাখ্যা। তারপর আছে গান্ধীজির অহিংসা ধারণার সমালোচনা। গান্ধীজির যে আলোচনা, গান্ধীর যে অহিংস যে তত্ত্বটি, এটা কিন্তু সর্বাগ্রে গ্রহণযোগ্য নয়। এর অনেকগুলো সমালোচনা রয়েছে। মানে গান্ধীজি অহিংস নীতিটাকে সমালোচনা করা হয়েছে বা গান্ধীজির অহিংস নীতিটা সমালোচিত হয়েছে। সমালোচকদের যে যুক্তিগুলো আছে সেটা 1, 2, 3, 4 করে দেওয়া হয়েছে। অতিমাত্রায় আধ্যাত্মিক। সমালোচকদের মতে কোনো আধ্যাত্মিক নীতি সামাজিক ক্ষেত্রে যতটা সফলতা লাভ করে, রাজনীতির ক্ষেত্রে ততটা সফল নয়। এই কারণে বাস্তব রাজনীতির ক্ষেত্রে অহিংস নীতির প্রয়োগ নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। যে আধ্যাত্মিক বিষয়ের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে গান্ধীজির অহিংস নীতিটা যতটা লাভদায়ক, ফলদায়ক, রাজনৈতিক ক্ষেত্রে ততটা কিন্তু ফলদায়ক নয়। এটা আমরা দেখেছি ভারত ছাড়ো আন্দোলন যখন হয়, ভারত ছাড়ো আন্দোলনটা অহিংস নীতির উপর প্রতিষ্ঠা করে শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীকালে গান্ধীজি এই ভারত ছাড়ো আন্দোলন থেকে সরে এসেছিলেন, কারণ তার মধ্যে হিংসার প্রয়োগ এসে গিয়েছিল বলে। এই জন্য রাজনীতির ক্ষেত্রে কতটা সাফল্য লাভ করবে সেটা কিন্তু সন্দেহ রয়ে যায়। তারপরে আছে 2 দাগে বাস্তব রাজনীতিতে অপ্রাসঙ্গিক। বর্তমান যুগে সন্ত্রাসবাদী পৃথিবীতে অহিংসা নীতির সাহায্যে রাষ্ট্র পরিচালনা কার্যত অসম্ভব। কাজেই বাস্তব রাজনীতিতে গান্ধীজির অহিংসা তত্ত্ব অপ্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক নয়। বর্তমানে বিভিন্ন যে রাষ্ট্রগুলো আছে সেগুলোতে সন্ত্রাসবাদের প্রকোপ দেখা যাচ্ছে। এই সন্ত্রাসবাদকে মোকাবিলা করার জন্য কোনোভাবেই অহিংস নীতি প্রয়োগ করা যায় না। গান্ধীজির এই যে অহিংস নীতিটা বাস্তব রাজনীতির ক্ষেত্রে একটা অপ্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক নয়। 3 দাগে আছে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে অচল। গান্ধীজি তার অহিংস নীতিকে ব্যক্তিগত ক্ষেত্র থেকে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে প্রয়োগ করতে চেয়েছিলেন। সমালোচকদের মতে জাতীয় ও আন্তর্জাতিক সব ক্ষেত্রেই অহিংস নীতি প্রয়োগ সম্পূর্ণ ইউটোপিয়ান বা কাল্পনিক ধারণা ছাড়া আর কিছুই নয়। গান্ধীজি এই অহিংস নীতিটাকে তোমার জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে ছড়াতে চেয়েছিলেন, কিন্তু সমালোচনা কি বলছে? এই সমালোচনা বলছেন যে গান্ধীজি এই ধারণা, এই জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তর পর্যন্ত অহিংস নীতিটাকে ছড়িয়ে দেওয়া, এটা একটা কাল্পনিক ধারণা বা ইউটোপিয়ান ধারণা। এটা কোনোভাবে সম্ভব নয়। এই অহিংস নীতিটাকে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেওয়া বা আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া, এই বিষয়টা কিন্তু একটা কাল্পনিক বিষয়। তারপর আছে 4 স্ববিরোধিতা। গান্ধীজি একদিকে অহিংস নীতির পূর্ণ প্রয়োগের পক্ষে সওয়াল করেন, অন্যদিকে নিজেই এর সাফল্য সম্পর্কে সংশয় প্রকাশ করেন। ফলে তার অহিংস নীতির স্ববিরোধিতা দোষে দুষ্ট। এই একটু আগে বললাম যে ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি অহিংস নীতিকে প্রয়োগ করেছিলেন, কিন্তু সেটা পরবর্তীকালে হিংসার নীতিতে বা হিংসাত্মক একটি আন্দোলনে পরিণত হয়েছিল, যার জন্য তিনি এই আন্দোলন থেকে সরে এসেছিলেন। এইখানে এই জন্য পয়েন্টটা বলা আছে স্ববিরোধিতা। গান্ধীজির এই অহিংস নীতিটা প্রয়োগ করার ক্ষেত্রে কতটা সাফল্য আসতে পারে তা নিয়ে গান্ধীজি নিজেই সন্দেহ করতেন। এই জন্য এই নীতিটা হচ্ছে স্ববিরোধিতা দোষে দুষ্ট। 5 আছে পরিবর্তনের প্রক্রিয়া ধীর। অহিংস পদ্ধতিটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার ফলে একটি জরুরি পরিস্থিতিতে সমস্যা সমাধানের ক্ষেত্রে ফলপ্রসূ হয় না। এই অহিংস নীতিটা এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আজ বললে আজই এটা প্রয়োগ করা যায় না, এর জন্য একটু সময় প্রয়োজন। কিন্তু কোনো একটা জরুরি পরিস্থিতিতে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেখানে কিন্তু এই অহিংস নীতিটা প্রয়োগ করা যায় না। 6 আছে সীমিত ক্ষেত্রে প্রযোজ্য। সমালোচকরা মনে করেন অহিংস আন্দোলন সর্বজনীন প্রযোজ্য নয়। কিছু কিছু সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এই আন্দোলনকে সহিংসভাবে দমন করা হয়ে থাকে। গান্ধীর যে অহিংস আন্দোলন এটা সার্বজনীন নয় বা সর্বক্ষেত্রে এটা প্রয়োগ করা যায় না। এমন কিছু কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে আন্দোলনকে দমন করার জন্য হিংসার পথ অবলম্বন করতেই হয়। সেই দিক থেকে গান্ধীজির অহিংস আন্দোলনটা সমালোচিত হয়েছে। 7 আছে
ব্যক্তিগত বলিদান। অহিংস প্রতিরোধ অনেক সময় ব্যক্তিগত বলিদানের বিষয়টি, যেমন কারাদণ্ড, শারীরিক নির্যাতন, এমনকি মৃত্যুদণ্ডও পর্যন্ত। তাই সমালোচকরা যুক্তি দেন যে এটি ব্যক্তি ও ব্যক্তি পরিবারের উপর অযাচিতভাবে চাপিয়ে দেওয়া বোঝা। অহিংস প্রতিরোধ করতে গিয়ে অনেক সময় ব্যক্তিকে কি করতে হয়, কারাদণ্ড ভোগ করতে হয়, শারীরিক নির্যাতন পেতে হয়, বা অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি অহিংস আন্দোলন করতে গিয়ে যদি এই সমস্ত ঘটনা ঘটে, তাহলে ওই ব্যক্তি বা ব্যক্তি পরিবারের উপর একটা চাপ চলে আসে, যেটা ঠিক নয়। এইভাবে সমালোচকরা গান্ধীজির অহিংস আন্দোলনকে সমালোচনা করেছেন। পরে উপসংহারে দেওয়া আছে, এতৎসত্ত্বেও অহিংস নীতির প্রণেতা হিসাবে গান্ধীজির অবদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কাছে অহিংসার দ্বারাই অশুভ শক্তি দমন সম্ভব এবং ভালোবাসাই হল আত্মার শ্রেষ্ঠ রূপ। তিনি অহিংসা নীতিকে তৎকালীন মানব সমাজের প্রয়োজনে এক কার্যকারী হাতিয়ার হিসাবে দেখেছেন। সমালোচকরা যতই সমালোচনা করুক না কেন, গান্ধীজির এই নীতিটাকে কোনোভাবে অস্বীকার করা যায় না। একমাত্র এই অহিংসার দ্বারাই অশুভ শক্তিকে দমন করা সম্ভব। এবং এই গান্ধীজি যে এই নীতিটা, এটা তৎকালীন সমাজে মানে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে এটা কিন্তু একটা কার্যকারী হাতিয়ার হিসাবে ভূমিকা পালন করেছিল। এটা যে গান্ধীজির অহিংসা সম্পর্কে আন্দোলন, এটা পরীক্ষায় পড়তে পারে, দেখবে অন্যান্য ক্লাসের জন্য কাজে লাগে, এই জন্য দিলাম। সমালোচনা অনেকটা দেওয়া আছে 6 নম্বরের জন্য, যেহেতু 11-এ তুই একটা সমালোচনা লিখবে 6 নম্বরের জন্য, কোনো অসুবিধা নেই। আবার 6 নম্বরের জন্য 3 পেজ অবশ্যই লিখবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।